ইগনু স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি বিপিএসসি 107 এই বইটির ইউনিট 7 আর 8 সম্পর্কে আমার ছাত্রছাত্রীদের কাছে কিছু বলব। এই 7-8-এর শিরোনাম রিয়েলিজম, লিবারালিজম। 7-এ হচ্ছে রিয়েলিজম, 8-এ লিবারালিজম। এই রিয়েলিজমের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল রিয়েলিজম, অর্থাৎ যেটা একটু প্রাচীন বা পুরনো ধ্যান ধারণার, পুরনো দৃষ্টিভঙ্গি যুক্ত। আরেকটি হচ্ছে নিও রিয়েলিজম। নিও মানে কি? নিও মানে হচ্ছে নতুন, অর্থাৎ যার মধ্যে একটা পুরনো তত্ত্বের মধ্যে যখন নতুন কোনো দৃষ্টিভঙ্গি সংযোজিত হয় এবং থিওরিস্টদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটি আরো আধুনিক হয়ে ওঠে। এই যে সংযোজিত যে রিয়েলিজম, সেটা হচ্ছে, তাকে নিও রিয়েলিজম বলে। রিয়েলিজম মানে কি? বাস্তববাদ বা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। একইভাবে ইউনিট 8-এ আমরা দেখছি লিবারালিজম, অর্থাৎ উদারপন্থী ভাবধারা। এই ইউনিটে একইভাবে ওখানে ছিল ক্লাসিক্যাল রিয়েলিজম আর এখানে লিবারালিজম এবং নিও রিয়েলিজম, অর্থাৎ এখানেও সেই রিয়েলিজমের মতোই নতুন সংযোজন হয়েছে। উদার পন্থার মধ্যেও নতুন সংযোজন হয়েছে। এই সংযোজনের কারণটা কি? এর কারণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এটি এমন একটি বিষয় যার কারবার বা যার কনসার্ন, সো টু সে, রাষ্ট্রপ্রধান, সরকার, রাষ্ট্রের যে সিস্টেম বা কাঠামো, সেটিকে নিয়ে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রধানের পরিবর্তন হয়, সেই রাষ্ট্রপ্রধানের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের যে কাঠামো বা স্ট্রাকচার, তার পরিবর্তন হচ্ছে। সেই কারণেই যে তত্ত্বগুলো আগে ছিল সেগুলো অনেকটা আউটডেটেড হয়ে যায়, কিন্তু তার গুরুত্ব কিন্তু কমে না, কারণ সেগুলো হচ্ছে বেসিক, মৌলিক। এবার মৌলিকের সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, যত সময় পরিবর্তন হচ্ছে, যুগের পরিবর্তন হচ্ছে, তত নতুন নতুন থিওরিস্টের উদ্ভব হচ্ছে। এবার তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে এই থিওরিগুলিকে আরো সমৃদ্ধ করছেন। এবং এই কারণেই আমরা দেখছি রাষ্ট্রবিজ্ঞানে যে একাধিক থিওরি আছে, তত্ত্ব আছে, সেগুলি কোনোটি কিন্তু স্ট্যাগন্যান্ট নয়। তার মধ্যে অনবরত পরিবর্তন হয়ে চলেছে। ইতিহাসের ক্ষেত্রে আমরা ঘটনাটা তো পরিবর্তন করা যায় না, এবং প্রথম বিশ্বযুদ্ধের কি কি ঘটেছিল
সেটিকে পরিবর্তন করা যাবে না, কিন্তু তার আলোচনার ক্ষেত্রে যেটা দৃষ্টিভঙ্গি, সেই সময়ে দাঁড়িয়ে প্রেক্ষাপটে থিওরিস্টরা বা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যা বিশ্লেষণ করেছিলেন, হয়তো এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্য বিশ্লেষণ হবে। ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। উদাহরণ, আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, আওরঙ্গজেব। আওরঙ্গজেবকে আমরা জানি খুব রিজিড, এবং তিনি তার পিতাকে নজরবন্দি করেছিলেন, জোর করে ভাইদের মেরে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন। কিন্তু আধুনিক যুগে যে ঐতিহাসিকরা বা গবেষকরা একটু ভিন্ন দৃষ্টিতে যখন আলোচনা করলেন, তখন আমরা কি দেখলাম, তারা কোন সাইকোলজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছেন। কি ব্যাকগ্রাউন্ড? না, কেন আওরঙ্গজেব তার পিতার প্রতি এতখানি ক্রুদ্ধ ছিল বা তার পিতার প্রতি এত ঘৃণা ছিল কেন? কেনই বা তিনি দারাকে এইভাবে হত্যা করেছিলেন? এইটা খুঁজতে গিয়ে নতুন করে ইতিহাসের অনেক পাতা বা ইস্যুস, যেগুলো হয়তো আগে গুরুত্ব দেওয়া হয়নি, সেগুলো নিয়ে আবার ওলটপালট শুরু হলো, এবং দেখা গেল সত্যি তো এই দৃষ্টিভঙ্গিটা তাদের বাদ পড়ে গেছে। ঠিক একইভাবে চলমান বিষয়। কাজেই এই রাষ্ট্রবিজ্ঞানের একটা পার্ট হচ্ছে পিপিএসসি 107। এই পিপিএসসি রাষ্ট্রবিজ্ঞানের একটা বই হচ্ছে 107, অর্থাৎ এখানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আলোচনা হচ্ছে। তাহলে এখন আপনারা বলতে পারেন, তাহলে আপনি তো ম্যাডাম এতদিন যা বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলি মূলত রাজনৈতিক যে কার্যক্রম বা রাজনৈতিক ঘটনাগুলি, সেগুলোকেই বেশি করে হাইলাইট করে। তার মধ্যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা বলশেভিক রেভলিউশন, এগুলো দেখেছি। এগুলো হচ্ছে সবই এক একটি ঘটনা, কিন্তু থিওরির যে একটা গুরুত্ব এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আছে, সেই বিষয়টি নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এখানে আমার বক্তব্য হলো, এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনার পেছনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের নাম জড়িয়ে আছে, বিভিন্ন দেশের নাম, এবং দেশ বলতে কি সেখানকার যারা রাষ্ট্র চালায়, সেই রাষ্ট্র নেতাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, তারা কি ধরনের শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। যেমন বলশেভিক রেভলিউশনে আমরা দেখছি কমিউনিজম। তাহলে কমিউনিজমটা একটা থিওরি, যেটা আমরা কমিউনিজমের উদ্ভব হচ্ছে, এবং তারপরে লেনিন কিছু পরিবর্তন করছেন কমিউনিজম এবং পুঁজিবাদের মধ্যে একটা অ্যামালগামেশন করছেন। একইভাবে আমরা সেদিনকে ফ্যাসিজম পড়লাম, আমরা নাজিজম পড়লাম। তাহলে এই ইজম, ফ্যাসিজম, নাজিজম, এই দুটোই কিন্তু একটা থিওরি, একটা তত্ত্ব, একটা আদর্শ। তাহলে এই আদর্শটাকে বাস্তবায়িত করছে কারা? দেশের রাষ্ট্রপ্রধানরা, এবং মুসোলিনি ছিলেন ফ্যাসিস্ট লিডার, হিটলার ছিলেন
নাজি লিডার। দুজনেই তাহলে কি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন? না ডিকটেটরশিপ। এই যে ডিকটেটরশিপ বা একনায়কতন্ত্র, এটা তো সিস্টেমের একটা অংশ। সরকারি যে কাঠামোর বা পরিকাঠামোর একটা অংশ, এবং তার পেছনে একটা আদর্শবাদ লুকিয়ে আছে, স্বৈরতান্ত্রিক আদর্শবাদ। সেই দৃষ্টিভঙ্গি থেকে দাঁড়িয়ে আপনাদের এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়টিকে বিবেচনা করতে হবে। বাস্তববাদী দৃষ্টিভঙ্গি কোনো কোনো সময় উদার হতে পারে, আবার উদার দৃষ্টিভঙ্গিও বাস্তববাদী হতে পারে। দুটোর মধ্যে আমরা যদি আপেক্ষিকভাবে দেখি, দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। এখানে বিরোধের সূত্রটা কোথায়? না সেই ব্যক্তির মধ্যে যিনি এই আদর্শের ধারক ও বাহক। তাহলে এই যে রিয়েলিজম, এই রিয়েলিজমটাকে বহন করছে সেই রাষ্ট্রপ্রধান, এবং তিনি কতখানি বাস্তববাদী হবেন, তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি যদি বলে যে না, আমার দেশ চালানোর জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে উদারনৈতিক দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করাই যুক্তিযুক্ত এবং এটাই বাস্তববাদী। নচেত কি হতে পারে? দেশ এবং সারা বিশ্বের যে স্থিতিস্থাপকতা বা ব্যালেন্স, শক্তি সাম্য, ইকুইলিব্রিয়াম, সেটা বিনষ্ট হতে পারে। সে যদি সেই কথা মনে করে, তবে সে উদারনৈতিক ভাবধারা গ্রহণ করবে। তাহলে এটি তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। কিন্তু তা না করে সেই রাষ্ট্রপ্রধান যদি মনে করেন যে আমার পক্ষে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি হলো স্বৈরতান্ত্রিক পথকে অনুসরণ করা, তাহলে সেটি লিবারালিজম বা উদারনৈতিক ভাবধারার সম্পূর্ণ বিরোধী, যা সমগ্র বিশ্বে একটা অ্যানার্কি তৈরি করে। আজ আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ে এসেছি। সেই প্রেক্ষাপটে আমি দুটো উদাহরণ আপনাদের বলি। যদি প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানির কাইজার উইলিয়াম সেকেন্ড ওই ধরনের আগ্রাসী নীতি গ্রহণ না করতেন, যদি আগ্রাসী নীতি গ্রহণ না করলে প্রথম বিশ্বযুদ্ধ হতো না, কারণ আউট অফ ফিয়ার প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত। একইভাবে ভার্সাই চুক্তি কি বাস্তববাদী? তার মধ্যে কি লিবারালিজমের কোনো চিহ্ন আছে? অর্থাৎ এইখানে রিয়েলিজমের সঙ্গে লিবারালিজমের বিরোধ, এবং এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গির অভাবের কারণে এটি অবাস্তব, এবং এই অবাস্তব হয়েছিল, এবং এই
কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হলো। তাহলে এখানে রিয়েলিজম, তারা যেটা রিয়েলিজম মনে করেছিল সেটা রিয়েলিজম নয়। আবার হিটলার তার আগ্রাসী নীতি গ্রহণ করে চেয়েছিলেন এই কম্পেনসেট করতে তার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির যে হার সেটাকে কম্পেনসেট করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও বাস্তববাদী ছিল না। এইটার করতে গিয়ে তিনি স্বৈরতন্ত্রের পথে হাঁটলেন। সুতরাং রিয়েলিজম, লিবারালিজম এগুলি এটা হচ্ছে রেসিপ্রোকাল, আবার অ্যান্টি। তা সেটা ডিপেন্ড করছে প্রেক্ষাপটের উপর। ইতিহাসের থেকে একটা উদাহরণ নিয়ে আপনাদের খুব সহজে বোঝাই। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, তিনি হি ফলোড দ্য পলিসি অফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট, সাম্রাজ্যবাদী নীতি। কিন্তু তিনি যখন তার দক্ষিণাপথ নীতিটা অনুসরণ করে তিনি কি করলেন, গ্রহণ মোক্ষ অনুগ্রহ তাদেরকে পরাজিত করলেন, কিন্তু বিজিত রাজ্যগুলোকে ফিরিয়ে দিলেন কি শর্তে না, তারা তাদেরকে বাৎসরিক কর দান দিলেন। এইটা একদিকে বাস্তববাদী, আরেকদিকে টু সাম এক্সটেন্ট উদারনৈতিক ভাবধারার একটা মেলবন্ধন। তিনি যদি জোর করে ওগুলোকে আটকে রাখতেন ডাইরেক্ট শাসনে, তাহলে কি হতো, তাহলে সব আস্তে আস্তে বিদ্রোহ করত। তা তিনি করেননি। এইখানেই কিন্তু বাস্তববাদ আর উদারনৈতিকতার একটা মেলবন্ধন হয়েছে। তাহলে আমরা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কের প্রেক্ষাপটে একটা কথাই বলতে পারি যে রিয়েলিজম সবসময় জোর যার মুলুক তার উপরে এই নীতিটাতে বিশ্বাসী, যেটা আমরা হিটলারের ক্ষেত্রেও দেখেছি। অর্থাৎ পাওয়ার, ক্ষমতা এবং দুর্বলের উপর সবলের অধিকার প্রতিষ্ঠা করা এটা রাষ্ট্রের একটা অধিকারের হতে পারে। এবং ইন্টারন্যাশনাল যে পলিটিক্যাল সিনারিওতে রিয়েলিজমের যারা থিওরিস্ট, তারা কি বলেন, রাষ্ট্রই হচ্ছে একক, রাষ্ট্র ব্যতীত আর কোনো সংগঠন, সংস্থা, কোনো কিছুর মূল্য নেই আন্তর্জাতিক সম্পর্কে। সেখানে কোনো মাল্টি কালচারাল কোনো সংস্থার মূল্য নেই, অর্থনৈতিক সংগঠনের মূল্য নেই, আন্তর্জাতিক সংগঠনের মূল্য নেই, সমঝোতা কোনো মূল্য নেই। তারা কি বলছে, সবার আগে ক্ষমতা, সেখানে মূল্যবোধের কোনো জায়গা নেই। এবং এই ক্ষমতা থেকেই তো মূল্যবোধ আগে ক্ষমতা, তারপরে মূল্যবোধ। তাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম না, আগে ক্ষমতা বলে স্থিতিশীলতা স্থাপন করতে হবে রাষ্ট্রে, তবেই কি হবে, মূল্যবোধের স্থান তারপরে। এবং অ্যাকর্ডিং টু রাষ্ট্রপ্রধানের যে আদর্শ, তিনি বাহুবলে কতখানি স্থিতিস্থাপকতা প্রতিষ্ঠা করলেন, এবং এটা টু সাম এক্সটেন্ট কিন্তু সত্যি হতে পারে। কেন না, রাষ্ট্রে যদি
একটা অ্যানার্কি থাকে, তাহলে তো মানুষের যে নিডস গুলো সেগুলো ফুলফিল হয় না, এবং মানুষের মধ্যে যে শান্তি, যে সমৃদ্ধি, সেটা যদি না থাকে, মূল্যবোধগুলোও কিন্তু সব নষ্ট হয়ে যায়। ওই যে বারবার বলি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কিন্তু এরা মূল্যবোধকে প্রাইমারি স্থান দেয় না, অর্থাৎ বাই হুক অ্যান্ড ক্রুক, উদেতাত করে, অর্থাৎ জোর করে ক্ষমতা দখল করে তুমি তোমার রাষ্ট্রপ্রধান তার নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে। শুধু তাই নয়, তারা বলছেন মানুষ, এখানে তারা অনেকটা ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ তুমি বাঁচতে গেলে লড়তে হবে, নিজের অস্তিত্ব টিকিয়ে থাকতে গেলে, এটা একটা বন্য আইনের মতো, সেই স্টেট অফ নেচারের মতো। অর্থাৎ তোমাকে মারামারি করে, তোমাকে প্রতিযোগিতায় তোমাকে জয়ী হতে হবে, তারপরে মূল্যবোধ। সেখানে তাদের রাষ্ট্রপ্রধানের যে মত, সেটাই অল ইন অল। অন্যান্য ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের কিন্তু কোনো স্বাতন্ত্র বা তাদের কোনো স্বাধিকার নেই। এটা একটা স্বৈরতান্ত্রিক বিষয়েরই নামান্তর। আর কি বলে তারা? তারা কনফ্লিক্ট বা দ্বন্দ্বের উপর বেশি জোর দেয়, সমঝোতা বা কোঅপারেশনের থেকে। কারণ ওই যে ডারউইনের থিওরি অনুসারে লড়াই করে বেঁচে থাকতে হবে। যে জিতবে সে শাসন করবে, যে হারবে সে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। যারা এই থিওরিতে বিশ্বাসী, তাদের পক্ষে সমঝোতা তো দুরস্ত। অপরদিকে আমরা যদি লিবারালিজমের কথা বা উদারতান্ত্রিক ভাবধারার কথা দেখি, সেখানে কিন্তু শান্তির উপর একটা গুরুত্ব দেওয়া হয়েছে, মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং রিজন অর্থাৎ যুক্তি। এই যে আমি বললাম, যুক্তি যদি ঠিক থাকে, যুক্তি যদি বাস্তববাদী হয়, সমস্ত রাষ্ট্র যদি তাদের যুক্তিটি বাস্তববাদী করে, সমালোচিত করে, তবে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো অশান্তি তৈরি হতে পারে না। কিন্তু যখনই নিজের বুদ্ধি না খাটিয়ে বাহুবলকেই একমাত্র মনে করবে, তখনই তো আন্তর্জাতিক ক্ষেত্রে একটা অশান্তির সৃষ্টি হবে। তাহলে লিবারালিজম সেই শান্তির কথা বলে, মূল্যবোধের কথা বলে, এবং রিজনের কথা বলে। রিয়েলিজম যেখানে বলছে মানুষ সততই স্বার্থপর, এবং সে তার ক্ষুদ্র স্বার্থকে বড় করে দেখে, এবং সেইটাকে চরিতার্থ করার জন্যই সে একটা অন্যায় পথ নিতেও সে দ্বিধা করে না। whereas লিবারালিজম মনে করে যে যতই দ্বন্দ্ব থাকুক, বিরোধ থাকলেও, কোনো একটি বিষয়ে যদি রাষ্ট্রগুলির স্বার্থ এক হয়, সেক্ষেত্রে সমঝোতা হতে দেরি হয় না। আর কি, এরা যখন পাওয়ারের কথা বলে রিয়েলিজম, তখন লিবারালিজম
অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে এবং দেশের অভ্যন্তরে অর্থনৈতিক সমঝোতা, পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক সমঝোতার জন্য গড়ে ওঠা বিভিন্ন যে সংস্থাগুলি, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, এই বিষয়গুলি উপরে তারা জোর দেয়। আর কি, তারা মনে করে যে আন্তর্জাতিক যে শক্তি সাম্য, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রাষ্ট্রের অবস্থান, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই যে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এই স্ট্রাকচারটাই কিন্তু আন্তর্জাতিক অশান্তি তৈরির জন্য দায়ী। কি করে দায়ী? না, মনে করুন আমার বর্ডারে আমার শত্রু দেশ সব সময় হানাদারি চালাচ্ছে, তারা অলওয়েজ অফেন্সিভ, দে ফলো অফেন্সিভ মোড। সেক্ষেত্রে কি হবে? আমার নিজেকে বাঁচানোর জন্য কি করব আমি নিজের যে সামরিক ব্যবস্থা, শক্তিকে আমি আস্তে আস্তে বৃদ্ধি করব। এইবার আমি যদি আমার সামরিক শক্তিকে অতিরিক্ত বৃদ্ধি করে ফেলি, তবে কি হবে? তবে সেটি পড়শি দেশ এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রের ভ্রুকুঞ্চিত হবে। কারণ আমি তো এত শক্তিধর হয়ে উঠছি যে আমি যে কোনো দেশকে আক্রমণ করতে পারি। কিন্তু আমরা ভারতের উদাহরণ দিচ্ছি। ভারত যেহেতু উদার পন্থায় বিশ্বাসী, কাজে ভারত কোনো দিনই, এটা একেবারে অতীত কাল থেকে আপনি ইতিহাস লক্ষ্য করুন, অতীত কাল থেকে ভারত কিন্তু, বিদেশিরা ভারতকে বারে বারে আক্রমণ করেছে, বৈদেশিক আক্রমণ হয়েছে ভারতের বুকে। ভারত কিন্তু কখনো জোর করে কারোর রাজ্য ছিনিয়ে নেয়নি। হ্যাঁ, এখন বলতে পারেন আপনার চোল, চালুক্য, পল্লবস এদের কথা, কিন্তু কোনো বিদেশে গিয়ে তারা জোর করে কারোর রাষ্ট্রকে গ্রাস করেছে, সেটা বড় একটা দেখা যায়। এখন সেই যুগটা ছিল সম্প্রসারণের যুগ। কাজে প্রত্যেকেই চাইতো তাদের দেশের পরিধিটা বৃদ্ধি হোক এবং তার জন্য তারা বাধ্য হতো তাদের সম্প্রসারণ নীতিকে বজায় রাখতে। কারণ সে যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে শত্রুরা এসে তার দেশকে আক্রমণ করবে। উদাহরণ মৌর্য সম্রাট অশোক, তার সময়ে তিনি যখন নন ভায়োলেন্ট নীতি নিলেন, তখন সৈন্যদের যে সংখ্যা কমিয়ে দিলেন, যুদ্ধ বন্ধ করে দিলেন। তার ফলে কি হলো? তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন ঠিক ছিল, কিন্তু তার মৃত্যুর পর তো একে একে ফরেন ইনকারশন হতে থাকলো। কাজেই ভারত বিশ্বাস করে কিসে? না, নিজের শক্তিকে, যেটা আমি বলছি যে আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার নিজের ডিফেন্স মেকানিজমকে আমাকে স্ট্রং করতে হবে। কিন্তু আমি যেচে কারোর অন্য কোনো রাষ্ট্রকে আক্রমণ করতে যাব না, বা তার জায়গাকে আমি ছিনিয়ে নেব না। এই যে নিরন্তর
এবং সব থেকে বড় কথা, আমি আপনাদের এর আগে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, এর থেকেও কিন্তু পৃথিবী শিক্ষা গ্রহণ করেনি, তারপরেও বহু যুদ্ধ হয়েছে। ঠান্ডা লড়াই হচ্ছে ছায়া যুদ্ধ, যাতে ইউরোপ, যাতে পশ্চিম দেশ দুটো শিবিরে বিভক্ত হয়েছিল, একটা পুঁজিবাদ আর একটা সমাজতন্ত্র। এই যে সমাজতন্ত্র, এটাও তো একটা তত্ত্ব, কিন্তু কে ধারক? না রাশিয়া। কাজেই আন্তর্জাতিক সম্পর্কে এই ধরনের থিওরিগুলি ওতপ্রোতভাবে জড়িত। কাজেই এই যে বিষয়গুলো, এই যে যুদ্ধ, এই যুদ্ধ বন্ধ করতে গেলে তাহলে কি করতে হবে? তাহলে একটা ইন্টারন্যাশনালি একটা সাম্য, কালেকটিভ সিকিউরিটি তৈরি করতে হবে। কিন্তু আমরা দেখেছি এই কালেকটিভ সিকিউরিটিও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধসে গিয়েছিল। তাহলে কি করতে হবে? কোঅপারেশনের পরিবেশ তৈরি করতে হবে। কারণ আমরা এমন একটা বিশ্বে বাস করছি যেখানে কোনো রাষ্ট্রই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। এই গ্লোবালাইজেশনের যুগ, এই গ্লোবালাইজেশনের যুগে উদারতান্ত্রিক ভাবধারা এবং বাস্তববাদের সম্মিলন, প্রপার সম্মিলনই কিন্তু একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নচেত সেটি টেকনোলজিক্যালি, এডুকেশনালি, কালচারালি, সব দিক থেকে, এবং ধরুন কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে অস্ত্রের দিক থেকে, অর্থাৎ একটা শক্তির সাম্য বা ইকুইলিব্রিয়াম তৈরি করতে হবে। এই যে আলোচনা, এগুলো সব নতুন যুক্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর যে অস্ত্রের ঝনঝনানি, সেটার থেকে মানুষ কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করেছিল, যার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো হয়নি। কারণ প্রত্যেকে, বেশিরভাগ নিউক্লিয়ার পাওয়ার আছে সবারই। সুতরাং এই পরিস্থিতিতে এই বাস্তববাদ এবং লিবারালিজম, এই দুটোকে একত্র করতে হবে, এবং নিও রিয়ালিজম এবং নিও লিবারালিজম, এই দুটোর মধ্যে একটা মিক্সচার ঘটাতে হবে। তাহলে এই নিও যে থিওরি, এই দুটোর যদি প্রপার যদি অ্যামালগামেশন হয়, তবেই কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি বজায় রাখা সম্ভব। এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। এবার আমি ভেতরে প্রবেশ করছি। কি বলছি? রিয়েলিজম, লিবারালিজম। আমি বললাম রিয়েলিজম কি, লিবারালিজম কি, দুটো রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব। কিন্তু বলে কি হবে, এর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কে কি যোগ আছে সেটাও আমি আলোচনা করলাম। এই রিয়েলিজম বা বাস্তববাদ, এটা একটু আগেও বলেছি, তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে মানুষ কিছুটা শিক্ষা গ্রহণ করেছিল, রাষ্ট্রপ্রধানরা, এবং তারে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে এই আদর্শটি জনপ্রিয় হয়েছে। এবং এই রিয়েলিজমের হাত ধরেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন বাঁক এসেছে, যে না, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে বাস্তববাদী হতে হবে। এবং বাস্তববাদী কি? যে আমাকে সময়োজনোচিত কাজ করতে হবে। কোনটা করলে কি হতো, কি হওয়া উচিত, তার ব্যাখ্যার উপর জোর না দিয়ে
কি এটা কি হোয়াট ইজ, এই হোয়াট ইজ এর উপরে গুরুত্ব দিতে হবে, যেটা এই রিয়েলিজম দিচ্ছে। এবং এরপর থেকে কিন্তু অর্থাৎ সঠিক কাজ করতে হবে, বাস্তবকে সামনে রেখে এটা কি, হোয়াট অট টু বি নয়, ওটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো না, হোয়াট ইজ। এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক বেড়েছে। শুধু তাই না, কেন কোনো রাষ্ট্র নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় তার ব্যাখ্যাও এই রিয়েলিজমে পাওয়া যায়। আর এই তত্ত্ব যে পাওয়ারের উপর জোর দিয়েছে সে কথাও বলেছি। আর কি কি বিষয়ের উপর জোর দিয়েছে না, ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ আমার জাতীয় স্বার্থের জন্য যদি আমাকে লড়াই করতে হয়, পাওয়ারকে শো করতে হয়, আমি করব, বাই হুক অ্যান্ড ক্রুক। আর কি করতে হবে, এই জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমার জাতীয় আন্তর্জাতিক স্তরে সামরিক শক্তিকে আরো বৃদ্ধি করতে হবে। আমার জাতির কথা মনে রেখে দেশের মধ্যেও যেমন যাতে কোনো রকম অ্যানার্কি না তৈরি হয়, সেই জন্য সামরিক শক্তির বিন্যাস করতে হবে। আর আন্তর্জাতিক স্তরেও আমাকে আরো শক্তিধর হতে হবে। এবং সেই জন্যেই এই তত্ত্বে সবসময় কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে, ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ঝগড়া বা বিবাদ বা দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে এখানে মিলন নয়, দ্বন্দ্বের আরেকটা মিলনও আছে। যুদ্ধ করো, মারামারি করো, হানাহানি করো, এইভাবে বেঁচে থাকো, আমি বাঁচবো। এই তত্ত্বকে ক্লাসিক্যাল রিয়েলিজম, নিও রিয়েলিজম, নিও ক্লাসিক্যাল রিয়েলিজম, তিনটে ভাগে ভাগ করা যায়। তার মধ্যে এখানে ক্লাসিক্যাল রিয়েলিজম আর নিও রিয়েলিজম নিয়ে আলোচনা হয়েছে। বড় বড় রাষ্ট্রপ্রধানরা, অস্ট্রিয়ান মেটারনিক, আমেরিকার হেনরি কিসিঞ্জার, ফ্রান্সের ট্যালিরান্ড, চার্লস ডে গল, প্রত্যেকেই কিন্তু রিয়েলিজমকে সমর্থন করেছে। তারা কি বলছে, নিরাপত্তার স্বার্থে ক্ষমতাকে সম্প্রসারণ করা, সেখানে রাষ্ট্রের ভূমিকাই হলো প্রধান। আপনি বলছেন মানুষের যে চরিত্রের মধ্যে যে ক্ষুদ্র স্বার্থ আছে, সেটাই আন্তর্জাতিক বিবাদের জন্য দায়ী। আরো বলছে মানুষকে নিরাপত্তা দানের জন্য কোন শক্তি বা সংগঠন এখানে নেই। তাদের মতে তাই যদি হতো তাহলে লিগ অফ নেশনস হওয়া সত্ত্বেও কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই অরাজক পরিবেশে ব্যালেন্স অফ পাওয়ার, যে বললাম নিজের দেশকে শক্তিশালী করো এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আর জাতীয় স্তরে। এতে কি হচ্ছে, আন্তর্জাতিক পরিস্থিতি আরো অশান্ত হয়ে উঠছে। এই যে ক্লাসিক্যাল রিয়েলিজম, অর্থাৎ যেটা একটু প্রাচীন, তার প্রবক্তা ইয়েট কার, হ্যান্স মর্গানথো প্রমুখ। এছাড়া গ্রিক দার্শনিক থুসিডাইডিস, এরপরে আমরা ম্যাকিয়াভেলি, হবস, কৌটিল্য প্রমুখের নাম পাচ্ছি। তাদের দর্শনের মধ্যেও কিন্তু এই রিয়েলিজমের কথা আছে। ক্লাসিক্যাল রিয়েলিজম, সেখানেও আমরা দেখছি ক্ষমতা তত্ত্বের প্রতিফলন। এবং থুসিডিডিস সেখানেও বলছেন দুর্বলের উপর সবলের শাসনের অধিকার।
আমি বলছি ন্যায় তো অসমানে প্রতিষ্ঠা করা যায় না, সমানে সমানে ন্যায়, জাস্টিস সমানে সমানে হয়। কৌটিল্য তিনি জাতীয় স্বার্থ, ক্ষমতার কেন্দ্রীকরণ গুরুত্ব দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু ধর্ম শব্দটি অর্থাৎ মরালিটি এটাকে কিন্তু তিনি বিস্তৃত হননি, কিন্তু সেইটা কিন্তু রিয়েলিজম সেইভাবে মান্যতা দেয়নি। আর ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সের প্রতিপাদ্য বিষয় ছিল ক্ষমতা, কিন্তু আমরা যদি থমাস হবসের কথা ধরি, তার কিন্তু দৃষ্টিভঙ্গিটা ছিল অনেক প্যাসিস্ট। PACIST, শান্তিকামী। তিনি বলেছেন যে স্টেট অফ নেচার, সমাজ তৈরির আগে যে একটা অ্যানার্কিক্যাল স্টেট ছিল, যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, যে যা খুশি করত, তার থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মানুষ সবাই কিছু কিছু ছেড়ে, স্বার্থ ছেড়ে তখন সমাজ তৈরি করলো, তার থেকে রাষ্ট্রের উদ্ভব। তো সেখানে আমি যদি আবার আমি নিজের টুকুন কিছুটা না ছাড়ি, নিজেরটাই যদি আমি বেশি বড় করে দেখি, তাহলে তো অশান্তি হবেই। কারও কিন্তু পলিসি মেকিং এ পাওয়ারকে গুরুত্ব দিয়েছে। ওই তিনি বলছেন মূল্যবোধ ক্ষমতা থেকে উৎপন্ন। মর্গান তো একই কথাই বলছেন যে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে ক্ষমতার লড়াই, আর তবে মূল্যবোধকেও তিনি উড়িয়ে দেননি কৌটিল্যের মতো। তিনি বলছেন যে রিয়েলিজমে মূল্যবোধ নেই, সেই রিয়েলিজমটা নিষ্ফল। এই কারণেই আমেরিকা যখন ভিয়েতনাম আক্রমণ করলো, সেটা যে একেবারেই সঠিক হয়নি, সেটা রিয়েলিস্টরা অনেকেই বুঝেছিলেন। এই রিয়েলিজমের থেকে নিও রিয়েলিজম আসছে, সেটাকে জনপ্রিয় করেছেন কেনেথ ওয়ালস দ্য থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে। 70-এর দশকে আন্তর্জাতিক উত্তেজনা যখন কিছুটা প্রশমিত হয়, তখন এই তত্ত্বটা জনপ্রিয়তা পায়। রাষ্ট্রের রিলেটিভ ক্যাপাবিলিটি, স্টেটস আর প্রাইমারি ইউনিট। যে রিলেটিভ ক্যাপাবিলিটি মানে রাষ্ট্রের সামর্থ্য কতখানি, এবং রাষ্ট্রই হচ্ছে মুখ্য একক, আর কেউ না। যদি রাষ্ট্র যদি না থাকে, একটা সেন্ট্রাল অথরিটি না থাকে, তবে অ্যানার্কি আসবে, বিশৃঙ্খলা আসবে, এবং এই বিশৃঙ্খলা আন্তর্জাতিক জাতীয় স্তরে কোঅপারেশনকে বিনষ্ট করবে। এইসব তত্ত্ব এই নিও রিয়েলিজমে দেওয়া হয়েছে। এই অর্থাৎ আমরা দেখছি একটা নিরাপত্তাহীনতার অস্তিত্ব। এই নিরাপত্তাহীনতার সমরাষ্ট্রের প্রতিযোগিতা বন্ধ হতে দেবে না, এই বিশ্বাস পোষণ করা হয়েছে। আর দুটো দেশের মধ্যে বিবাদের কারণ কি? স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখানে দেশটা কোনো দেশের জাতীয় রাজনীতিটা ফ্যাক্টর নয়। নাজি জার্মানির কি করে উত্থান হয়েছিল সেটা আমি বলেছি। আর বাইপোলারিজমের ক্ষেত্রে এক দেশ অপর দেশকে শত্রু মনে করে শক্তি বৃদ্ধি করছে, যেটা ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকা রাশিয়াকে শত্রু মনে করছে, রাশিয়া আমেরিকাকে। এখানে আদর্শের শত্রুতা, পুঁজিবাদ ও সোশ্যালিজমের শত্রুতা, এই হচ্ছে ঠান্ডা লড়াই। রক্ষণাত্মক রিয়েলিজমের প্রবক্তা, রিয়েলিজমের আবার রক্ষণাত্মক আছে, আক্রমণাত্মক আছে। রক্ষণাত্মক রিয়েলিজমের প্রবক্তা জ্যাকস স্নিডার, স্টিফেন ভ্যান ইভেরা। তারা কি বলছেন? আন্তর্জাতিক স্তরে শক্তি সমূহ প্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা করে তুমি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করো। আর তারা কি বলছেন? রাষ্ট্রের যে ক্ষমতা লিপ্সা, পথে প্রতিবন্ধকতা, বিজিতের জাতীয়তাবাদী মনোভাব, অর্থাৎ কারোর উপরে আক্রমণ করলো, পরাজিত হলো, কিন্তু সেখানে যদি একটা ন্যাশনাল
লিবারেলিজম যদি গ্রো করে তবে কিন্তু সেই রাষ্ট্র কোনোভাবেই সেই যে বিজিত দেশকে সঠিকভাবে করায়ত্ত করতে পারবে না। এখানে আমরা কলোনিয়ালিজমের কথা বলতে পারি। ভারতকে তো অনেকভাবে আটকে রাখতে চেয়েছে, পারে তো নি ব্রিটেন। আরেকটা হলো আক্রমণাত্মক রিয়েলিজম, রাষ্ট্রের চরম উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার সম্প্রসারণ। জন ম্যাশম্যান তার ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স এই তত্ত্বের আলোচনা করেছেন, এই আক্রমণাত্মক রিয়েলিজম। তিনি বলছেন এই অবস্থায় যদি আমরা জোট গঠন করি তাহলেও কোনো ফল হবে না। নিওরিয়ালিজমকে সমর্থন জানিয়েও রবার্ট কেওহেন, জোসেফ নাই তারা কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স মাল্টিকালচারাল কর্পোরেশনের অস্তিত্বের কথা বলেছেন। অর্থাৎ তারা বলছেন হ্যাঁ পাওয়ার দরকার, রাষ্ট্রের একটা সেন্ট্রাল অথরিটি দরকার, কিন্তু ইন্টারডিপেন্ডেন্স, পরস্পরের নির্ভরশীলতা এবং যে একাধিক যে কালচারাল যে কর্পোরেশন, সাংস্কৃতিক যে সংগঠন, সেগুলোও কিন্তু দরকার। তাহলে রাষ্ট্রই একমাত্র ভূমিকায় নেই, এরাও আছে। এবং এর উপর ভিত্তি করেই কিন্তু লিবারেলিজমের জন্ম হলো সপ্তদশ অষ্টাদশ শতকে। এরা সামন্ততান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা এবং মার্কেন্টাইলিজম অর্থাৎ এই যে বাজার অর্থনীতি তার সমালোচনা করেছেন। ওপেন ট্রেড এর প্রবক্তা ছিলেন মূলত ইমানুয়েল কান্ট। তিনি আন্তর্জাতিক শান্তি ও তার প্রতিকূলতা বিষয়ে অনেক আলোচনা করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরেই লিবারেলিজমের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পেলেও লীগের ব্যর্থতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, এগুলোতে দেখা যাচ্ছে রিয়েলিজমটাই বেশি মান্যতা পাচ্ছে। কিন্তু ৮০-র দশকে যখন এই বিশ্বব্যাপী বিবাদ কিছুটা প্রশমিত, তখন আবার লিবারেলিজম তত্ত্বের গুরুত্বটা বাড়ছে। তখন একটা সহযোগিতার আবহ চলছে, তাতে লিবারেলিজমটা আরো এগিয়ে যাচ্ছে। এবং এই যে লিবারেলিজম যে এগোচ্ছে তার থেকে আবার নতুন একটা তত্ত্বের উদ্ভব হচ্ছে, নিও লিবারেলিজম। এই সময় আমরা দেখছি অনেক নন গভর্নমেন্টাল সংগঠনের উদ্ভব হচ্ছে, শান্তির পরিবেশের উপর জোর দিচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, গণতান্ত্রিক অধিকার, বহুমুখী সংস্কৃতির উদ্ভব, মানুষের মানবাধিকার কি করে বজায় থাকবে, অর্থনৈতিক সমঝোতা কি করে হবে, এই সব বিষয়গুলো যখন গুরুত্ব পাচ্ছে তখন এই তত্ত্বের জনপ্রিয়তা বাড়ছে। কান্টের আগে আমরা দেখেছি জন লক, ডেভিড রিকার্ডো, রিচার্ড কবডেন প্রমুখ লিবারেলিজম তত্ত্বে অপর প্রবক্তা। জন লক তিনি রিজন বা যুক্তির উপর নির্ভর করছেন এবং বলছেন যার যুক্তি থাকবে সেটাই শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। যুক্তি সঙ্গে সঙ্গে তার যেন সোশ্যাল লার্নিংটা থাকে, তবেই কিন্তু রাষ্ট্রের অগ্রগতি হবে। এবং এটা একটা হিস্টোরিক্যাল প্রসেস, এই রাষ্ট্রের অগ্রগতি। লিবারেল থিওরিস্টদের মতে দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে ন্যাচারালি একটা নিকট সম্পর্ক থাকবে। আন্তর্জাতিক যখনই একটা অ্যানার্কি হবে দেশ, তখন চাইবে আমার নিজেকে আরো শক্তি বৃদ্ধি করতে, এইভাবে সমরাষ্ট্রের প্রতিযোগিতা বাড়বে। এর ফলেই কিন্তু দেশীয় শাসক এবং যুদ্ধের মধ্যে একটা সম্বন্ধের কথা কান্ট বলেছেন। আর কান্ট এটাও বলেছেন উদারতান্ত্রিক যে সমস্ত সরকার আছে, অর্থাৎ রিপাবলিকান সরকার, তারা কিন্তু স্বৈরতান্ত্রিক সরকারের থেকে অনেক বেশি শান্তিকামী। আর লিবারেল থিওরিস্টরা এমএনসির উপর গুরুত্ব দিচ্ছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি, এনজিও, এদের উপরে জোর দিচ্ছেন যে এদেরও একটা ভূমিকা আছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়। তাছাড়া পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে অর্থনীতির একটা মূল্য আছে, বিশেষ করে অবাধ বাণিজ্যের ভূমিকা আছে। এছাড়া তারা আন্তর্জাতিক শান্তি রক্ষায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছেন। লিগ অফ নেশনস, এটা পরে ফেলিওর হয়েছিল। তারপরে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখছি
ইউনাইটেড নেশনস তৈরি হয়েছে। আর এই যে লিবারাল থিওরি, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে উদ্ভূত হয়। এদের মতে যুক্তি যদি থাকে, স্বার্থ এক থাকে, তবে দেশগুলো আন্তর্জাতিক শান্তি রক্ষার পথে এগিয়ে যাবে এবং তার ফলে ব্যক্তির স্বাধীনতাটাও রক্ষা পাবে। এবং তারা আরো বলেছেন, মানুষে মানুষে যেখানে অবিশ্বাস থাকে, যেখানে সিক্রেট ডিপ্লোম্যাসি থাকে, ডেমোক্রেসি থাকে না, আর সবসময় একটা যুদ্ধমুখী মানসিকতা সামরিক সংগঠনগুলো, এগুলো কিন্তু পৃথিবীকে প্রথম বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে দিয়েছে। এর ফলে বেনথামে গ্রেটেস্ট হ্যাপিনেস ফর গ্রেটেস্ট নাম্বার, অধিকাংশ মানুষের জন্য গ্রেটেস্ট হ্যাপিনেস। হ্যাপিনেস তখনই সার্থক হবে যখন অধিকাংশ মানুষ সেটা ব্যর্থ হয়ে গেছে। শক্তি সাম্য ব্যবস্থাও ভেঙে পড়েছে। এবারে এর ফল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠান্ডা লড়াইয়ের পরে যেটা থিওরিটা কিছুটা চেঞ্জ হলো, লিবারাল থিওরিস্টরা, সোশ্যালজিক্যাল লিবারালিজম, ফাংশনালিজম, ইন্টারডিপেন্ডেন্ট লিবারালিজম, রিপাবলিকান লিবারালিজম। এই যে সোশ্যালজিক্যাল লিবারালিজমে বলছে ব্যক্তির সঙ্গে সামাজিক সংগঠনের সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। বিভিন্ন সমাজের মানুষের মধ্যে যখন নেটওয়ার্ক তৈরি হয়, সেখান থেকে সেই নেটওয়ার্কটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে গ্লোবাল সোসাইটি তৈরি করে, তার একটা বিরাট গুরুত্ব আছে। আর কি ফাংশনাল লিবারালিজম আমরা কি দেখছি, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, ইউরোপিয়ান ইউনিয়নের মতো সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক শান্তিকে বজায় রাখা যায়। তারপরে আসছে ইন্টারডিপেন্ডেন্ট রিপাবলিকান রিয়েলিজম। ইন্টারডিপেন্ডেন্সে বলছি কি, যে মাল্টিপল চ্যানেল অফ কানেকশন, বিভিন্ন চ্যানেলে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে, কোন দূর দূরান্তে মানুষ থাকে, কিন্তু একটা দেশের মানুষের সঙ্গে সম্পর্ক, এই যে সম্পর্কের বাঁধন, এবং সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি যে যৌথ উদ্যোগে নানান রকম জনহিতকারী কাজ করছে, সেটার একটা গুরুত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে রয়েছে। তাছাড়া কিছু কিছু ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন আছে, যেটা কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ, যেমন ইন্টারপোল, যেগুলো মিলিটারি সিকিউরিটি ইস্যুস গুলো দেখে। রিপাবলিকানে কি বলছে, যে তারা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য কি কি করে, তারা যে অনেক প্যাসিস্ট সেটার কথা বলছে। রবার্ট কোহেন তিনি যে এবং অ্যাক্সেলরড তাদের যে তত্ত্ব দিয়েছেন, এরা দুটো গ্রন্থ তৈরি করেছেন। সেই গ্রন্থের হাত ধরে নিওলিবারালিজম এলো। এই নিওলিবারালিজমের দ্বন্দ্বের মধ্যেও যুক্তিবাদী ব্যক্তিরা সমঝোতার পথ নেয় এবং এখানে সম্পর্কে স্বচ্ছতা, যোগাযোগ, কথোপকথন, যৌথ মূল্যবোধ প্রভৃতির উপর তারা জোর দিচ্ছেন, আর আন্তর্জাতিক সংগঠনের উপর জোর দিচ্ছেন। তারা মনে করেন স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনই হচ্ছে দায়ী বিবাদের জন্য। এই দুটোতেই আমরা দেখছি রাষ্ট্র হলো যুক্তি নির্ভর, কিন্তু প্রথমটি নিওলিবারালিজম বলছে বিভাগের কারণে সমঝোতা সম্ভব নয়, আর নিওলিবারালিজম বলছে স্বার্থ এক থাকলেও সেখানে বিভাগ থাকলেও সমঝোতা হতে পারে। আর নিও রিয়েলিজম অস্তিত্ব রক্ষা, উচ্চ পর্যায়ে কূটনীতির উপর জোর দিচ্ছে, আর নিওলিবারালিজম সমঝোতা, অর্থনৈতিক প্রগতির উপর জোর দিচ্ছে। নিওলিবারালিজমের মধ্যে প্রথমটি রাষ্ট্রের সামর্থ্যের উপর গুরুত্ব দেয়, আর অপরটি রাষ্ট্রের পছন্দ, উদ্দেশ্যের উপর গুরুত্ব দেয়। এই দুটো
তত্ত্বের মধ্যে আমি যেটা প্রথমেই বলেছি, রেসিপ্রোকাল সাদৃশ্য আছে, ওই জন্য অনেকে নিও সিনথেসিস বলেছেন। তবে এর মধ্যে ত্রুটিও আছে নিও লিবারালিজমের মধ্যে। এই তত্ত্বে দেখা যাচ্ছে রাষ্ট্রের মধ্যে যে কতগুলি অর্থনৈতিক সমস্যা রয়েছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যখন সেটা কমন ইন্টারেস্ট হয়, সে বিষয়ে আলোচনাটা বেশি দেখা যায়। কিন্তু সাধারণ মানুষের ডিম্যান্ড অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করা এবং নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার নিউ পরিবর্তনের যে দাবি তৃতীয় বিশ্ব জানিয়েছে, সেটার উপরে কিন্তু এই তত্ত্ব গুরুত্ব দেয়নি। একইভাবে ভারতে যে নন অ্যালাইন মুভমেন্ট হয়েছিল তার উপরে কোনো গুরুত্ব দেয়নি, কিংবা স্যাপ বা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির কারণে ল্যাটিন আমেরিকার যে অর্থনৈতিক বৈষম্য, তার উল্লেখই তত্ত্বে নেই। এই জন্য অনেকে মনে করেন এই নিউ লিবারালিজম তত্ত্ব ইজ আ কনস্ট্রাক্ট অফ ডেভেলপড ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে যেন উন্নত দেশগুলোর কথাই বেশি আলোচনা করা হয়েছে। সেখানে যেটা ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড, তাদের কথা বড় একটা আলোচনা করা হয়নি। যাই হোক, অনেক ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আমরা একথা বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই বাস্তববাদ এবং উদারনৈতিকবাদ, তার একটা বিরাট গুরুত্ব আছে। দুজনে দুটো তত্ত্ব এবং দুটি গ্রুপ অফ টু গ্রুপস অফ থিওরিস্ট, তারা তাদের অ্যাঙ্গেল থেকে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ককে বিবেচনা করেছে, এবং সেক্ষেত্রে কোনোটাকেই কিন্তু রেফিউট করা যাবে না। এবং একটা জায়গায় গিয়ে কোথাও আমরা দেখতে পাচ্ছি এই রিয়েলিজম বা বাস্তববাদ এবং উদারনৈতিকতা, এটার কিন্তু একটা সূত্র কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি। কারণ এই দুটো তত্ত্বই রাষ্ট্রের কথা বলছে, রাষ্ট্রের সঙ্গে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কি সম্পর্ক, জাতীয় রাজনীতির সঙ্গে বিশ্ব রাজনীতির কি সম্পর্ক, তার উপরে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, এবং সমঝোতা, দ্বন্দ্ব, রিয়েলিজম বলছে, রিয়েলিজম দ্বন্দ্বকে মেইন বলছে, যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থাকলে সমঝোতা হবে না। কিন্তু লিবারালিজম বলছে দ্বন্দ্ব থাকলেও যদি ইন্টারেস্ট যদি এক হয়, সেই কিন্তু ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টটার উপরে কিন্তু রিয়েলিজমও বলছে। অর্থাৎ রিয়েলিজম কি বলছে, যে মানুষের যে ক্ষুদ্র স্বার্থ, সেটাই কিন্তু আন্তর্জাতিক বিবাদের কারণ। লিবারালিজমও কিন্তু সেই সূক্ষ্মভাবে আমরা কি দেখছি, যদি স্বার্থ এক হয় তবে কিন্তু তারা মিলে যাচ্ছে, এবং মিলে গিয়ে তারা একটা শক্তি সাম্য তৈরি করছে, তারা একটা সমঝোতার পরিবেশ তৈরি করছে। তাই যদি হয়, তাহলে তাদের স্বার্থর সঙ্গে যদি অন্য রাষ্ট্রের বা অন্য শক্তি জোটের যে স্বার্থের যদি বিরোধ থাকে, তবে কি হবে, সেক্ষেত্রে তো দ্বন্দ্ব অবশ্যম্ভাবী।
তাহলে আমরা সেই রিয়েলিজমের তত্ত্বেই আমরা কিন্তু চলে এলাম, ক্ষমতা, সেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, জোর যার মুলুক তার, অর্থাৎ এই যে ক্ষমতা। লিবারালিজম অনেক কথা বলেছে, সেখানে মাল্টিকালচারাল ডাইমেনশনের কথা বলেছে, নন গভর্নমেন্টাল অ্যাক্টরসদের কথা বলেছে, রাষ্ট্র কেবল একমাত্র একটা নয়, অর্থনৈতিক অগ্রগতির কথা বলেছে, ফ্রি ট্রেডের কথা বলেছে, গ্লোবাল ট্রেড, গ্লোবালাইজেশনের উপর জোর দিয়েছে। কিন্তু একটা শান্তি নেই, সমানে সেখানে শুধুই ফুল অফ অ্যানার্কি ছিল, মানুষের কোনো নিরাপত্তা ছিল না, সেই সেই পরিবেশই চলে আসছে। আরেকটি যেটা বিষয়, স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপর জোর দেওয়া হয়েছে। তাহলে এই যে কাঠামোটাকে পরিবর্তন করে সমস্ত দেশের স্বার্থে তাকে প্রয়োগ করতে হবে, আর ইউএনওকে আরো শক্তিশালী করে তুলতে হবে এবং অনেক বেশি রাষ্ট্র যাতে তাতে অ্যাক্সেস পায় সেই বিষয়টিকে দেখতে হবে। তবে এই নিও সিনথেসিসটা সেটি সার্থক হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।